আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ওমিক্রন ঠেকাতে 15 নির্দেশনা। দক্ষিণ আফ্রিকা ফেরত ব্রাহ্মণবাড়িয়ার 7 জন হোম কোয়ারেন্টাইনে। খালেদা জিয়ার অসুস্থতার দায় বিএনপির, বললেন ওবায়দুল কাদের। মায়া কান্না না করার আহ্বান। হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ। বিআরটিএ কার্যালয়ে অবস্থান কর্মসূচির আলটিমেটাম। বাংলাদেশে বিনিয়োগ করবে 30 সৌদি কোম্পানি, প্রস্তুত ভৌত অবকাঠামো। রাজধানীর হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দাপট, রোগীরা জিম্মি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে প্রবাসী বিজ্ঞানী আবেদ চৌধুরীর উদ্ভাবন পঞ্চব্রীহি জাতের ধান, একবার রোপণ 5 বার ফলন। নতুন কোভিড-19 ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে 15 নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ আফ্রিকা সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের কোয়ারেন্টাইন, পরীক্ষা ও স্ক্রিনিং অন্যতম। জনসমাগম নিরুৎসাহিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশনায়। এদিকে ওমিক্রনের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ হবে না বলছেন শিক্ষামন্ত্রী। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন উদ্বেগ প্রকাশ করে সকল দেশকে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের এই ভেরিয়েন্টটি ডেল্টা ভেরিয়েন্ট থেকেও অধিক সংক্রামক বলছেন বিশেষজ্ঞরা। দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ভাইরাসটির। পরিস্থিতি বিবেচনায় ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে 15 দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ আফ্রিকা সহ আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে। বাড়ির বাইরে মানতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটন, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁয় ভিড় এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকল উপাসনালয়ে ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে হবে। আক্রান্ত দেশ হতে আগতদের 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা সহ শিক্ষা কার্যক্রম ও অফিসে অবস্থানকালীন সময় তথা সবকিছুতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এইচএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা নিতে পারবো, এই ব্যাপারে আমরা পূর্ণ আশাবাদী। পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা সকলে স্বাস্থ্যবিধি মানবেন, তারা মানতে বাধ্য। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা যেন স্বাস্থ্যবিধি মানেন, যেন ভিড় না করেন, যেন মাস্ক ছাড়া না যান। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাস্ক ঠিকভাবে পরা এবং হাত পরিষ্কার রাখা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা 7 জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাড়ি বাঞ্ছারামপুর, কসবা ও নবীনগর উপজেলায়। জেলা করোনা কমিটির জরুরি বৈঠকে কথা জানানো হয়। বৈঠকে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ওই 7 জনের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা হিসেবে লাল পতাকা টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সাথে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশও জারি করা হয়েছে। সভায় রেজিস্ট্রেশন করা 2 লাখ মানুষ যাতে দ্রুত করোনা টিকা নিশ্চিত করতে পারে সে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে 13 দেশে। ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে বিশেষ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বিশ্বজুড়ে নতুন উদ্বেগ ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন এই ধরনটি। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর এর মধ্যে বিভিন্ন দেশে মিলেছে এটি। নতুন করে পোল্যান্ড, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফ্রান্সে শনাক্ত হয়েছে ওমিক্রন আক্রান্ত।
is widespread vaccination. এ পরিস্থিতিতে বিশেষ অধিবেশনে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানান, করোনার নতুন এই ধরনটির রূপান্তর উদ্বেগজনক। বিশ্বব্যাপী এটি উচ্চমাত্রার ঝুঁকি তৈরি করছে এবং কিছু অঞ্চলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি। The emergence of the highly mutated Omicron variant underlines just how perilous and precarious our situation is. ওমিক্রনের সংক্রমণে রোগীর অবস্থা কতখানি গুরুতর হয় এবং এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা এখনও স্পষ্ট নয়। তবে সংক্রমণ বাড়লে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবায় ভয়াবহ চাপ সৃষ্টি করবে বলে জানায় সংস্থাটি। Omicron's very emergence is another reminder that although many of us might think we're done with COVID-19, it's not done with us. অধিবেশনে আগামীতে মহামারী প্রতিরোধে আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির খসড়া প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরু করতে আন্তর্দেশীয় সংস্থা গঠনেরও আহ্বান জানিয়েছে। এদিকে ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে অন্য দেশ। জাপান, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ বন্ধ করে দিয়েছে সীমান্ত। এছাড়া ইউরোপ ও এশিয়ার অন্য দেশগুলোতে আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। এদিকে সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের জন্য বেসরকারি বাসে অর্ধেক ভাড়া নিশ্চিতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও। বিএনপির চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি অসুস্থ, আমরা পর্যবেক্ষণ করছি। বিএনপি তার শারীরিক অসুস্থতা নিয়ে যত কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে বেগম জিয়াকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলেও জানান ওবায়দুল কাদের। 70 থেকে 75% মা ভোটার আজকে নির্বাচন কেন্দ্রে আসছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বেসরকারি বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে মালিকদের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেসরকারি গণপরিবহনের মালিকদের আবারও অনুরোধ করব, আপনারা সামাজিক দায়বদ্ধতার স্বার্থে শিক্ষার্থীদের এই হাফ ভাড়ার দাবি মেনে নিন। দলের ভিতরে কিছু মানুষের অপকর্মে যাতে আওয়ামী লীগের সুনাম নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। পকেটের লোক দিয়ে কমিটি করবে, এই কমিটি আওয়ামী লীগের খারাপ দিনে কাজে আসবে না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল দুপুর 12টার মধ্যে হাফ ভাড়া নিশ্চিত সহ 9 দফা দাবি মানা না হলে বিআরটিএ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে অবস্থান শেষে এ ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। সোমবার সকালে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক অবশ্যই দরকার। 8টি বাম সংগঠন রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা বলেন, সড়কে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পুলিশ আমাদেরকে শাহবাগে আটকায় এবং পুলিশের সাথে আমাদের থাকা হয় এবং রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে হাফ ভাড়ার যে দাবি এটাকে কার্যকর করতে হবে। এদিকে নীলক্ষেত মোড়ে আলাদাভাবে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। হাফ ভাড়া বাস্তবায়ন সহ প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান তারা। আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা সাধারণ জনগণরা কিভাবে চলবো? আমরা 7 তারিখে জাতীয় সংসদে হাফ ভাড়ার দাবিতে আমাদের যে 2 দফা সেটা আমরা স্মারকলিপি দেব। এছাড়া নীলক্ষেত গোল চত্বরে
অবস্থান কর্মসূচি পালন করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাত পাস কার্যকর সহ শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রুত বিচারিক ট্রাইব্যুনালে শিক্ষার্থী সকল সড়ক হত্যার বিচার করতে হবে। আগামীকাল যদি তারা অফিস টাইমের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে সেখানে আমরা আমাদের অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে সেখানে জানিয়ে দিব। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে সচিবালয়ে যাত্রা করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং ব্যবসা বান্ধব পরিবেশ থাকায় সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সব মিলিয়ে 30টি বেসরকারি কোম্পানি বিনিয়োগ করতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী সালেকিন নাসের আল জাসের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সাম্প্রতিক শেষ হওয়া জলবায়ু সম্মেলন COP26 এবং সমসাময়িক বিষয় নিয়ে ঢাকায় অবস্থানরত কূটনৈতিকদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিকদের খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসা এবং বিদেশে যেতে আইনগত জটিলতা সব বিষয়ে অবহিত করা হয়। She is free to do treatment anywhere in the country, but if she has to go abroad, then in that case she has to go through the legal process. She is allowed to bring any doctors from abroad for her treatment if she wants, and all the the medical reports have gone abroad, and if they feel that the doctors from abroad would be much easier for her for treatment, of course most welcome. এদিকে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে সফররত সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সাথে বৈঠকে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। We talked about the interest of the Saudi private sector, and there is about 30 Saudi companies who are interested in investing in Bangladesh. উনিও খুব ওনার দল সবাই খুবই উদ্গ্রীব যে আমাদের দেশে এই যে নতুন উন্নয়নের সুযোগ এসেছে, ইনভেস্টমেন্টের বিনিয়োগের সুযোগ এসেছে, সেইগুলোতে তারা আমাদের সাথে কাজ করবে। বিভিন্ন সূচক ও মাঠ গবেষণায় বিনিয়োগের উপযুক্ততা মিলেছে বলেই সৌদি আরব বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানান দেশটির মন্ত্রী। This is a sign that the investment environment in Bangladesh is attractive with the reforms, the concessions, the regulations that have been implemented. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিনিয়োগকারীদের জন্য ভৌত ও আইনি সব রকম অবকাঠামো প্রস্তুত করেছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে উত্তম জায়গা। 2 দিনের বিনিয়োগ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের 15 দেশের 2332 জন প্রতিনিধি। ইনভেস্টমেন্টের জন্য একটা অত্যন্ত ফ্রেন্ডলি দেশ হিসাবে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিলেন, যেটা উনি সবচেয়ে আগে করেছিলেন ভৌত অবকাঠামো বানিয়ে দেওয়া আর আইনি যে কাঠামো সেটাও তৈরি করে দেওয়া, যাতে বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসেন তারা যেন এই প্রোটেকশনটা, তাদের বিনিয়োগের যে প্রোটেকশন সেটা পান। রাজধানীতে অ্যাম্বুলেন্স নিয়ে সক্রিয় সিন্ডিকেট, হয় টাকার ভাগ বাটোয়ারা, মাঝ থেকে জিম্মি রোগীরা। অভিযোগ রয়েছে এসব অ্যাম্বুলেন্স ডাক্তারদের ব্যক্তিগত কাজেও ব্যবহৃত হয়। রাসেল খানের অনুসন্ধানে থাকছে বিস্তারিত। বিশেষায়িত বাহন অ্যাম্বুলেন্স, রোগী আর স্বজনদের দুঃসময়ের বন্ধু। অ্যাম্বুলেন্সের যথার্থ সেবা আদৌ কি পাচ্ছে দূরগ্রাম থেকে ছুটে আসা অসহায়রা, নাকি কোটি কয়েক সিন্ডিকেটে বন্দী অ্যাম্বুলেন্স সেবা? একটু এসি ছাড়েন, উনি বলতেছে এসির আলাদা টাকা দিতে হবে, অক্সিজেন আর নাই আর কি, মানে উনি বলতেছে ওরা আলাদা বিল করতে হবে বলে। অ্যাম্বুলেন্স যা আছে তাও আবার রোগী বান্ধব নয়। ভেতরটা হাসপাতালের বিকল্প হওয়ার কথা থাকলেও বেশিরভাগের তা নেই। ফার্স্ট এড বক্স। অ্যাম্বুলেন্সের মধ্যে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য ইন্টুবেশনের
আমরা যেটার মাধ্যমে শ্বাস প্রশ্বাস দিই সেই ব্যবস্থা থাকতে হবে। সেবার নামে অ্যাম্বুলেন্সগুলো কোন সেবা দিচ্ছে সেটাও একটু জানা দরকার। অ্যাম্বুলেন্সের বাজার হিসেবে পরিচিত ঢাকা মেডিকেলের সামনের রাস্তা। দিনে রাতে অসংখ্য অ্যাম্বুলেন্স, তার চেয়েও বেশি আছে দালাল, ধরিবাজ। গ্রাম থেকে আসা সহজ সরল স্বজনদের মিষ্টি কথা বলে রোগী ভাগাচ্ছে প্রতিনিয়ত। বগুড়ার কাউসার শেখ সড়ক দুর্ঘটনায় মৃত্যু পথযাত্রী। সুচিকিৎসার জন্য দালালের মাধ্যমে যেতে হবে ধানমন্ডির একটি হাসপাতালে। 3 কিলোমিটারের ভাড়া গুনতে হয়েছে 2500 টাকা। এখান থেকে নিতে দেবে না কেন? এরা ব্যবসা করে, এরা তো টাকা দিয়ে ব্যবসা করে, এদের গাড়ি আছে এরা নেবে, তাছাড়া আমাদের গাড়ি উঠে দিতে দেবে না। অ্যাম্বুলেন্স চক্র বেশ শক্তিশালীও বটে। রোগী ঠকালেও প্রতিবাদ করতে সাহস দেখায় না কেউ। সিন্ডিকেটের সন্ধানে নামে 21-এর অনুসন্ধানী দল। ক্রমশ বেরিয়ে আসে আরও অনেকের নাম। ঢাকা মেডিকেল কলেজে মর্গে যদি আমরা একটা গাড়ি নিয়ে যাই, আমাদেরকে কি ওই বডিটা দেয়? কোনো দিনই দেয় না। যারা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, অনেক সময় চতুর্থ শ্রেণীর ম্যাক্সিমামেরই গাড়ি আছে, ওরা ওই জায়গাটা গাড়ি রেখে একটা নৈরাজ্য করার চেষ্টা করে। অ্যাম্বুলেন্স চক্রের আরেক স্থান রাজধানীর পঙ্গু হাসপাতাল। দিনে রাতে যেখানে সক্রিয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, টার্গেট শ্যামলী, আগারগাঁওয়ের হাসপাতালগুলো। জরুরি বিভাগের সামনে আমরা অপেক্ষা করি। জনা কয়েক যুবকের ঘোরাফেরায় সন্দেহ জাগে। হাসপাতালের স্টাফ তারা কেউই নয়, অথচ এলাকার প্রতিটি হাসপাতালে তাদের দৌর্দণ্ড দাপট। নেপথ্যে আছে রাজনীতিবিদ আর স্থানীয় গুন্ডা বাহিনী। এটা কি আপনার কমিশন দিতে হয় ভাই? এখানে একটা করে লোক থাকে, ওরা ওই দিলে কয় টাকা ভাড়া মারছে। একই চিত্র নিউরোসায়েন্স হাসপাতালেও, যেখানে বিনা পুঁজিতে লাখ টাকার ব্যবসা করছে রবিউল, মানিক আর আসাদ চক্র। ক্যামেরা লো আইছেন, ভয় করে কেউ মুখ খুলবো না, ক্যামেরা ছাড়া আইছে। চোখের সামনে সবই হয়, কেউ দেখে আর কেউ দেখে না, কিন্তু নিজেরাই যখন ভুক্তভোগী হয় তখন জিয়ে রাখা অনিয়মের মাসুল গুনতে হয় নিজেদেরই। স্বাস্থ্য খাতের এসব গুরুত্বপূর্ণ বাহনগুলো নিয়ন্ত্রণ করে কয়েকটি চক্র। সেবার মান নিশ্চিত করতে এসব চক্র আপাতত গুড়িয়ে দেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন ভুক্তভোগীরা। প্রয়োজন সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ তদারকি। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। 45 বছর পর হাইকোর্টের নির্দোষ প্রমাণিত হলেন রমজান আলী, হারিয়েছেন চাকরি, জীবনের সোনালী সময়। কাউন্সিলর সোহেল হত্যায় আরও 2 আসামি গ্রেপ্তার, 7 দিনের রিমান্ড আবেদন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21-এর সংবাদে। 45 বছর পর বিচারপতি আবু জাফর সিদ্দিকীর দ্বৈত বেঞ্চের রায়ে নির্দোষ চাঁপাইনবাবগঞ্জের রমজান আলী, অথচ এরই মাঝে হারিয়েছেন চাকরি, করছেন মানবেতর জীবনযাপন। রায়ের পর এখন তাই উচ্চ আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে 21 টেলিভিশনকে জানিয়েছেন ভুক্তভোগী রমজান। শাকেরা আরজুর বিশেষ প্রতিবেদন। রমজান আলী রংপুর সাব ডিভিশনের কৃষি কর্মকর্তা। 1976 সালে 2টি টিএ বিল দাখিল করলে ট্রেজারি অফিসার অভিযোগ করেন সই না মেলার। আর এই ঘটনায় 1977 সালে রমজান আলীর বিরুদ্ধে মামলা হয়। একটা বিল হলো 516 টাকা 68 পয়সা, আর একটা টিএ বিল হলো 773 টাকা 82 পয়সা। ট্রেজারি অফিসার এটা চেক করে বলতেছে যে রমজান আলী যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার সিগনেচার মেলে না। 1988 সালে রাজশাহীর আদালত তাকে দুর্নীতি প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত করে 5 বছরের জেল ও 300 টাকা জরিমানা করেন। অবশ্য এর আগেই তাকে হারাতে হয় কৃষি কর্মকর্তার চাকরি। জামিনে থাকলেও ক্ষুণ্ণ হয় সামাজিক মর্যাদা। 71 জয়েন করি আর 81 সালে সাসপেন্ড হই। আমার ফ্যামিলির অনেক ক্ষতি হয়েছে। যাবত মানবিক দুর্ঘটনা করছি, এখন আমার হার্ট অ্যাটাক করছে 4 বছর আগে, যার ফলে আমি চলাচল করতে পারছি না। আমি রিট করতে চাচ্ছি। রায়ের বিরুদ্ধে আপিল করেন উচ্চ আদালতে। এরপর কেটে যায় 33টি বছর। অতঃপর 2021 সালের নভেম্বরে রায় এলো, রমজান আলী নির্দোষ। এই কেসের যে ইনফরমেন্ট, তাকে কোর্টে এক্সামিন করে নাই,
যে আইও ইনভেস্ট তাকে কোর্ট এক্সামিন করে নাই, তারপরে যে বিল দুটা সিজ করলো, যেটা মেইন জিনিস, সে বিল দুটাও এখানে এক্সামিন করেনি। বিষয়টিকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট এটি বলছে যে এটা একটা মর্মান্তিক বিষয়, যে এত কিছু প্রমাণ না করা সত্ত্বেও কীভাবে যে একটা দিল। সে আইনে বলা আছে যে কেউ যদি খালাস পায়, যদি অবসর না গিয়ে থাকে, তাহলে সে চাকরি ফেরত পাবে। কেন এত বছর ঝুলেছিল মামলা? দুদকের আইনজীবী দায় দিলেন চিরায়ত মামলা জটকে। কাগজ ছেড়ে ছুটে গেছে, অনেক মিসিং আছে। সর্বোচ্চ চেষ্টা করছে কোর্টও যে এলসিআর দেখে, তারপরে পেপার বুক যেগুলো পাওয়া যাচ্ছে, পেপার বুক দেখে সব কিছু দেখে তারপরে একটা সঠিক ডিসিশনে আমরা আসার চেষ্টা করছি। প্রধান বিচারপতির উদ্যোগে জট কমাতে উচ্চ আদালতে শুনানি শুরু হয় পুরাতন মামলাগুলির। এর প্রেক্ষিতেই বেরিয়ে আসে রমজান আলীর মামলা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। কুমিল্লায় কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের ঘটনায় আরও 2 আসামিকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়। পরে তাদের 7 দিনের রিমান্ড চাওয়া হয়। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। পুলিশ জানায়, কাউন্সিলর সোহেল সহ জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলর সোহেল হত্যা মামলায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 21 জনের বিরুদ্ধে মামলা রয়েছে। ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় নরসিংদীতে পৃথক 2টি মামলা হয়েছে। ঠাকুরগাঁয়ে অজ্ঞাত 600 থেকে 700 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ও উত্তর বাখরনগরে 2 জন নিহতের ঘটনায় 2টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঠাকুরগাঁয়ে অজ্ঞাত 600 থেকে 700 জনের বিরুদ্ধে মামলা করা হয়। অন্যদিকে ভোলায় মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের হয়। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গিয়াসউদ্দিন মিন্টু নামের এক ব্যক্তি নিহত হয়েছে। কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাইজিংয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ তুলে নেওয়ার বিষয়ে আবেদন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, 30 নভেম্বর সময় বেঁধে দেওয়ার কারণে গ্রাহক পর্যায়ে সচেতনতা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কেবল অপারেটররা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে গ্রাহকরা যাতে চাহিদা মতো সেটআপ বক্স কিনতে পারে সেদিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের বক্তব্য দলীয় কর্মীর মতো বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ডাক্তার সাহেব কিভাবে বললেন যে সেখানে অবশ্যই নাই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে, আর পাশের দেশ জার্মানিতে চিকিৎসা আছে, আর ইউএসএতে চিকিৎসা আছে। ওনার বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে এই বক্তব্য যেগুলো কালকে ডাক্তার সাহেবরা দিয়েছেন এগুলো বিএনপির শেখানো বক্তব্য। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। গারো সম্প্রদায়ের উৎসব ওয়ানগালা। ওয়ানা অর্থ দেবদেবীর জন্য দান দ্রব্য সামগ্রী, আর গালা মানে উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মনোবাসনার নানা নিবেদন হয় এই উৎসবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গারো সম্প্রদায়ের রয়েছে নিজস্ব এক সমৃদ্ধ কৃষ্টি। কৃষি নির্ভর এই নৃগোষ্ঠী ভালো ফলন পাওয়ার জন্য প্রতি মৌসুমে ক্ষেত থেকে তোলা প্রথম ফসল দেবতা মিসি এবং সালজংয়ের নামে উৎসর্গ করে, আর এই উৎসবের নাম ওয়ানগালা। দেবতাকে নতুন শস্যের উৎসর্গ দিচ্ছে। জীবনে এই প্রথমবার ওয়ানগালা দেখলাম আর কি, সেটার জন্য খুবই আনন্দিত। নিজে উপভোগ করতে পেরেছি যে ওয়ানগালাতে এসে অনেক মজা করতে পারছি। এই উৎসবে অনেক মজা হয়। আমাদের গারোদের এটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এখানে অনেক বিভিন্ন মানুষরা আসে। আমাদের দেবতার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি।
উৎসবের প্রধান পুরোহিত মুরগির রগ ও রক্ত দেখে ভবিষ্যৎবাণী করেন আগামী দিনগুলোর। শীতের শুরুতে নতুন ফসল তোলার পর এই উৎসব হয়। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন তাদের জন্য নিষিদ্ধ। এজন্য একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলা হয়। শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া মাঠে ওয়ানগালা উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ। পুরোহিত জানান, দেশ একটি দুঃসময় কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে। এই মৌসুমে শস্য উৎপাদন ভালো হবে। ওই মিশি শালজং আমাদেরকে আশীর্বাদ করেছে এবং আমাদের জন্য যথেষ্ট খাওয়া দিয়েছে। এই জন্য আমরা প্রথম ফসল যেই হোক তাকে আমরা উৎসর্গ করি। এই দেশের সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গাটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, এবং এই সম্প্রীতির একটি অনন্য উদাহরণ এই আজকে যে গারো সম্প্রদায়ের যে ওয়ানগালা। গারোদের এই নবান্ন উৎসবের রেশ ছড়িয়ে পড়ুক সারা বাংলায়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রোহিঙ্গা গণহত্যা, আর্জেন্টিনার আদালতে শুরু হতে যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর বিচার। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। একবার ধান লাগিয়ে কাটা যাবে 5 বার, প্রতি হেক্টরে ফলনও হবে দ্বিগুণ। বিস্ময়কর জাতের আবিষ্কারক অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী আবেদ চৌধুরী। ধানের জিনগত পরিবর্তন করে যিনি জাতটির নাম দিয়েছেন পঞ্চব্রীহি। মফিউর রহমানের রিপোর্ট। প্রতিনিয়ত কমছে চাষের জমি, উৎপাদন খরচও বাড়ছে হু হু করে। কৃষকের এমন ত্রাহি অবস্থা থেকে মুক্তি দিতেই পঞ্চব্রীহি জাতের আবিষ্কার। গেল 15 বছর গবেষণা করে পঞ্চব্রীহি জাতের 16 প্রজাতির ধান আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী আবেদ চৌধুরী। মৌলভীবাজার কালীহাতির নিজ গ্রামে প্রাথমিক গবেষণা চালিয়ে ইতোমধ্যে সফলও হয়েছেন তিনি। আমি এই উচ্চারণটা করেছি আজকে ধরেন 15 বছর আগে, এবং আমি বলেছি যে ধানকে আমি চিরজীবী করে ফেলব, মানে ধানটা দিতেই থাকবে, আম কাঁঠাল যেরকম। পঞ্চব্রীহি প্রথম রোপণ করা হয় বড় মৌসুমে। 120 দিন পর প্রথমবারের মতো ঘরে ওঠে নতুন ধান। তারপর প্রতি 45 দিনের মাথায় আরও 4 বার কাটা যাবে বহুব্রীহি ধান। কাটার সময় গোড়া থেকে খানিকটা ওপরে কাটতে হবে এই ধান। এক এক ভ্যারাইটির ইতিহাস এক একটা। এখন 16টা ভ্যারাইটির 16টা জন্মের কাহিনী। মূল কথা হলো যে এটা মোটেই রেটুন যেভাবে বলা হয় তাকে, যে দ্বিতীয়বার অল্প অল্প হয় আর তৃতীয়বারে গিয়ে একদম মাঠে মারা যায়, এটা মোটেই রেটুনের কাহিনী নয়। এটা রেটুন নয়, এটা হচ্ছে এক্সটেন্ডেড লাইফ রাইস, পুনর্জীবনী ধান, পঞ্চব্রীহি ধান। হেক্টর প্রতি বছরে মিলবে 13 থেকে 16 টন। দ্বিতীয়বার কাটার সময় ফলন কমবে 20%। তারপর টানা 3 বার ফলবে একই ফলন। এগুলোর ফলন সবচেয়ে ভালো যেগুলা, সেটার ফলন 16 টন এক্সিড করে যায়। 8 টন 10 টনের উপরে অনেকগুলো ভ্যারাইটি আছে। এটার সাথে তুলনা করতে গেলে আমাদের ন্যাশনাল এভারেজ পার হেক্টর পার ইয়ার হচ্ছে 4 টন পার হেক্টর। পঞ্চব্রীহির সুবিধা আছে বীজ সংগ্রহের ক্ষেত্রেও। চাষির হাতে একবার যাওয়ার পর বারংবার তা ব্যবহার করতে পারবে। জাতের পুরোটাই পরিবেশ বান্ধব ও খরা সহনশীল। ঝড় বৃষ্টিতেও টিকে থাকতে পারে পঞ্চব্রীহি। পঞ্চব্রীহি, ষষ্ঠব্রীহি, সপ্তব্রীহি এটা হতে পারে। শিগগিরই গবেষণা প্লট থেকে চাষি পর্যায়ে ধানের বীজ সরবরাহ করার প্রত্যয় ব্যক্ত করেন ধান বিজ্ঞানী আবেদ চৌধুরী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালী জেনারেল হাসপাতালে টেন্ডার নিয়ে তত্ত্বাবধায়কের উপর হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। হামলার ঘটনায় রোববার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। এদিকে দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগের নেতারা। আন্দোলনরতরা জানান, লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা না হলে কর্মবিরতি চলবে। এদিকে কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খানের নামে বা তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে। পাশাপাশি তাদের নামে যে কোনো ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণী জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলে তাও জমা দিতে বলছে এনবিআর। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টঙ্গী, ছাতক ও গোবিন্দগঞ্জে চালু হলো ইউনিয়ন ব্যাংকের উপশাখা। ব্যাংক প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উপশাখা ৩টির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওমিক্রন ঠেকাতে 15 নির্দেশনা, দক্ষিণ আফ্রিকা ফেরত ব্রাহ্মণবাড়িয়ার 7 জন হোম কোয়ারেন্টাইনে। খালেদা জিয়ার অসুস্থতার দায় বিএনপির, বললেন ওবায়দুল কাদের, মায়াকান্না না করার আহ্বান। হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ, বিআরটিএ কার্যালয়ে অবস্থান কর্মসূচির আলটিমেটাম। বাংলাদেশে বিনিয়োগ করবে 30 সৌদি কোম্পানি, প্রস্তুত ভৌত অবকাঠামো। রাজধানীর হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দাপট, রোগীরা জিম্মি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।